Hello students and dear aspirants, রাইসমার্ট এবং আমাদের রাইস এডু টার্গেট এসএসসি এই যে রাইসের যে দুটো চ্যানেল, আজকে তোমাদের কোন চ্যানেলের ক্লাস? না, রাইস এডু টার্গেট এসএসসির ক্লাস। এই চ্যানেলের তরফ থেকে এবং আমার তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আমরা সারা বছরে এমটিএস, সিজিএল, সিএইচএসএল, ফেস 12, এসএসসির ওপরে পরীক্ষাগুলো ফেস করি। এই পরীক্ষাগুলোতে কী ধরনের প্রশ্ন আসে, কিভাবে অ্যান্সার করতে হয়, সেগুলো কিন্তু আমরা এই ক্লাসগুলোতে বিস্তৃতভাবে আলোচনা করি। তাই আজকে আর দেরি করব না, ক্লাসটা স্টার্ট করি। অবশ্যই মাথায় থাকবে সিজিএল, সিএইচএসএল, এমটিএস এবং ফেস 12-এর পরীক্ষার কথা চিন্তা করেই এই ক্লাসটার কোশ্চেনগুলো আমি কিন্তু গুছিয়েছি। তাই স্টার্ট করা যাক, আর দেরি করব না। এই রুটিন, এই নোটিফিকেশনগুলো আমরা কিন্তু পাচ্ছি 2025-এ, কিন্তু বিসিএসের ক্ষেত্রে বা ক্লার্কশিপের ক্ষেত্রে এইগুলো কিন্তু আমরা নোটিফিকেশন পাচ্ছি। এছাড়াও কিন্তু আমাদের এসএসসির ক্যালেন্ডারও কিন্তু বেরিয়েছে, তোমরা একটু দেখে নেবে যে কবে কবে এসএসসির কী এক্সাম রয়েছে। মানে এটাকে আমরা এক কথায় বলতে পারি ক্যালেন্ডার। পিএসসিও যেমন ক্যালেন্ডার বার করেছে, তেমনি কিন্তু মানে পিএসসি বলতে WBPSC, আর এসএসসিও তেমনি কিন্তু ক্যালেন্ডার বার করেছে। ক্যালেন্ডারটা একটু ভালো করে দেখে রাখবে। ফার্স্ট কোশ্চেন, হাওয়া মহল ইন জয়পুর ওয়াজ বিল্ট বাই। এই হাওয়া মহল রেড এবং পিঙ্ক স্যান্ডস্টোন দ্বারা তৈরি। কে তৈরি করেছিল এটা আমাদের প্রশ্নের মধ্যে পড়বে। সোয়াই জয় সিং, সুরজমল সিং, মহারাজা কুম্ভ, মহারাজা প্রতাপ সিং। তাহলে এই হাওয়া মহল তৈরি করছে কিন্তু সোয়াই প্রতাপ সিং, তার তৈরি এই হাওয়া মহল। কোথায় আছে? না, একদম জয়পুরে এই হাওয়া মহল অবস্থিত। রেড এবং পিঙ্ক স্যান্ডস্টোন দ্বারা তৈরি। রেড এবং পিঙ্ক স্যান্ডস্টোন দ্বারা তৈরি বলেই জয়পুরকে আমরা বলি রেড সিটি অর পিঙ্ক সিটি অফ ইন্ডিয়া। রেড অর পিঙ্ক সিটি অফ ইন্ডিয়া বলা হয়, মানে বাংলায় বললে লাল এবং গোলাপি শহর হলো জয়পুর। ঠিক আছে, তাহলে ডি অপশনটা আমার এখানে কাজ করলো। পরে কোশ্চেন, হু অ্যামং দ্য ফলোয়িং হ্যাড বিন কল্ড অ্যাজ সারেন্ডার নট। কাকে বলা হতো সারেন্ডার নট? সোজাভাবে যদি আমরা বার করতে যাই তাহলে কি করব? সারেন্ডারের এস, নটের এন। ভদ্রলোকের নাম সুরেন্দ্রনাথের এস, নাথের এন, এইরকম করে বার করে দিতে পারবো। কি ঘটনাটা তাহলে খুলেই বলি, যে কার্জন বলেছিল পার্টিশন অফ বেঙ্গল ইজ এ সেটেল ফ্যাক্ট। এসএন ব্যানার্জি বলল আই উইল আনসেটেল দ্য সেটেল ফ্যাক্ট। তাই এসএন ব্যানার্জিকে বলা হলো সারেন্ডার নট। তোমাদের যদি পছন্দ না হয় যে সারেন্ডার নট এসএন ব্যানার্জিকে বলবো না, তাহলে তোমরা এসএন ব্যানার্জির ক্ষেত্রে এই কথাটা বলতে পারো ক্রাউনলেস কিং অফ বেঙ্গল, বাংলার মুকুটহীন রাজা। তোমরা জানো বরিশালের মুকুটহীন রাজা অশ্বিনী কুমার দত্ত। আবার যদি ঢাকার মুকুটহীন রাজা, মুকুটবিহীন রাজা, তাহলে কি বলতে পারো? না, পুলিন বিহারী দাস। ঢাকা অনুশীলন সমিতির সঙ্গে অ্যাসোসিয়েটেড উইথ কি হবে? না, ঢাকা অনুশীলন সমিতির সঙ্গে যুক্ত আছে পুলিন বিহারী দাস।
এবং বরিশাল অনুশীলন সমিতির সঙ্গে যুক্ত কে? অশ্বিনী কুমার দত্ত। তাহলে আমাদের এখানকার অ্যান্সার কি হয়ে গেল? এস.এন. ব্যানার্জি। এখানে অ্যান্সার আমরা নিলাম। মদন মোহন মালব্যকে আমরা কি বলি? না, মহামান্য। মহামান্য। সঙ্গে সঙ্গে তোমাদের একটা কোশ্চেন অ্যারাইজ করে, লোকমান্য। আরে লোকমান্য হচ্ছে বিজি তিলক, মহামান্য হচ্ছে মদন মোহন মালব্য। আবার আমরা যদি গোপাল কৃষ্ণ গোখলেকে দেখি তাহলে কি হবে? মহামতি। MAH মহা, MATI মহামতি হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলে। তাহলে আমাদের এই বি অপশনটা আমাদের এখানকার উত্তর হয়ে গেল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। সুরেন্দ্রনাথ ব্যানার্জিস অটোবায়োগ্রাফি ইজ কল্ড। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের অটোবায়োগ্রাফিটা কি? না, এখানে যেটুকুন দেখা যাচ্ছে যে হিন্দ স্বরাজ, এটা হলো MK গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধী, হিন্দ স্বরাজ, এবং ইন্ডিয়ান হোম রুল তার লেখা। এ নেশন ইন মেকিং, এটা হচ্ছে এস.এন. ব্যানার্জি। আর ইয়ং ইন্ডিয়া লালা লাজপত রায়, লালা লাজপত রায়, লালা লাজপত রায়ের লেখা। তাহলে আমাদের এখানকার অ্যান্সার কি হয়ে গেল? এ নেশন ইন মেকিং। এটা কি অটোবায়োগ্রাফি? হ্যাঁ, এটা অটোবায়োগ্রাফি। দেখো কি করে দেখে বুঝতে পারবে? এর প্রথম লেটারটাই এ আছে, অটো। তাহলে ধরে নাও সাপোজ, তাহলে কি হবে? ইট ইজ কল্ড আ অটোবায়োগ্রাফি। হু অ্যামং দ্য ফলোয়িং ইজ নোন অ্যাজ শহীদ-ই আজম? তাহলে কি হবে? শহীদ-ই আজম হবে ভগৎ সিং। ভগৎ সিংকে আমরা বলি শহীদ-ই আজম। ভগৎ সিং হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, ভগৎ সিং। এখানে দেখো সুভাষচন্দ্র বোস আছে, নেতাজি। নেতাজি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির সদস্যরা তাকে নেতাজি ভূমিকায় বা নেতাজি নামে প্রথম ডাকে। আবার এসি বোসকে আমরা বলতে পারি প্যাট্রিয়ট অফ প্যাট্রিয়টস। কে বলেছিল? না, প্যাট্রিয়ট অফ প্যাট্রিয়টস বলেছিলেন MK গান্ধী। আবার MK গান্ধীকে সুভাষচন্দ্র বোস কি বলেছিল? দ্য ফাদার অফ দ্য নেশন, বাংলায় যাকে বলে জাতির জনক। তাহলে মনে রাখবে, তাহলে আমাদের এখানকার অ্যান্সার কি হলো? ভগৎ সিং আর সুভাষচন্দ্র বোসকে আমরা এখানে বলতে পারি। চন্দ্রশেখর আজাদকে আমরা ইয়ং তুর্ক বলতে পারি, চন্দ্রশেখর আজাদকে। দ্য হেডকোয়ার্টার অফ ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশন কোথায় অবস্থিত? জেনেভা, নিউ ইয়র্ক, মন্ট্রিল, মাদ্রিদ। তাহলে আমরা একটুখানি অপশন অ্যানালিসিস করে দেখি আমাদের কি অ্যান্সার হতে পারে। জেনেভাতে WTO বা আমাদের IM মানে তোমার হতে পারে ILO, ঠিক আছে, বা নিয়ম অনুযায়ী ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশন, ফার্স্ট ওয়ার্ড ইন্টারন্যাশনাল, লাস্ট ওয়ার্ড অর্গানাইজেশন, হেডকোয়ার্টার স্বাভাবিকভাবে জেনেভা হওয়ারই কথা, কিন্তু এটা ব্যতিক্রম। ব্যতিক্রম দুটো আছে। আরেকটা ব্যতিক্রম আছে IMO, ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন। ইউ নো দ্য মেরিটাইম মানে নৌ বলে। তাহলে আমাদের এখানকার কি হলো? দুটো ব্যতিক্রম হলো, তাই জেনেভা হলো না, চলে গেল কোথায়? না, মন্ট্রিল কানাডাতে। মাদ্রিদে কে? UNWTO, ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন, যাদের হেডকোয়ার্টার হচ্ছে মাদ্রিদ, স্পেনে অবস্থিত। তাহলে এই জায়গাটা আমাদের ভালো করে দেখে রাখতে হবে। প্লেইং ইট মাই ওয়ে is an autobiography of MS Dhoni, Rahul Dravid,
সচিন টেন্ডুলকার, যুবরাজ সিং, প্লেইং ইট মাই ওয়ে। তাহলে কি হবে না, অবশ্যই আমার অ্যান্সার হবে সচিন রমেশ টেন্ডুলকার, প্লেইং ইট মাই ওয়ে। ইট ইজ এ অটোবায়োগ্রাফি অফ সচিন টেন্ডুলকারের, এটা অটোবায়োগ্রাফি, প্লেইং ইট মাই ওয়ে। দ্য টেস্ট অফ মাই লাইফ, এটা কার, যুবরাজ সিংয়ের অটোবায়োগ্রাফি। এ সেঞ্চুরি ইজ নট এনাফ, এটা কার অটোবায়োগ্রাফি, না সৌরভ গাঙ্গুলির অটোবায়োগ্রাফি। 281 অ্যান্ড বিয়ন্ড কার, না অবশ্যই ভিভিএস লক্ষ্মণের অটোবায়োগ্রাফি। ঠিক আছে, নো স্পিন, ইট ইজ দ্য অটোবায়োগ্রাফি অফ শেন ওয়ার্ন। তাহলে আমাদের এখানকার অ্যান্সার কি হয়ে গেল, না সচিন টেন্ডুলকার অ্যান্সার। ডুরান্ড কাপ ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ স্পোর্টস, ডুরান্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত। ডুরান্ড কাপ অ্যাসোসিয়েটেড উইথ কী হবে, না আমাদের ফুটবল। এবং জানো যে ডুরান্ড হচ্ছে ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে ওল্ডেস্ট ফুটবল টুর্নামেন্ট। সালটা 1888 খেলা হয়েছিল, সিমলাতে খেলা হয়েছিল। আমরা 2023-24 ডুরান্ডে দেখে নিয়েছি। 23-24 ডুরান্ডে কে জয়লাভ করে রয়েছে, না ডুরান্ডে জয়লাভ করে রয়েছে নর্থ ইস্ট। কী হবে তোমরা বলবে, এটা আমি বলবো না, আমি এ নর্থ ইস্ট বলে ছেড়ে দিলাম। তোমরা বাদ বাকিটার নামটা বলে আমাকে পরের দিন ক্লাসে জানাবে। তাহলে এইখানটা তাহলে আমাদের অ্যান্সার কী হবে, ফুটবল, ফুটবল। ঠিক আছে, তাহলে ডুরান্ড কাপ হচ্ছে ফুটবলের সঙ্গে যুক্ত। আর তার সঙ্গে আমি একটা কিন্তু তোমাদের হোমওয়ার্কও দিয়ে দিলাম। শোর টেম্পল ইজ লোকেটেড ইন হুইচ অফ দ্য ফলোয়িং প্লেস, কাঞ্চিপুরম, মাদুরাই, মহাবলীপুরম, তাঞ্জোর। শোর টেম্পল, আমার এখানে অ্যান্সার কী হবে, মহাবলীপুরম। কে তৈরি করেছিল, না তৈরি করেছিল নরসিংহ বর্মন 2। নরসিংহ বর্মন 1 কি তৈরি করেছিল, চ্যারিয়ট টেম্পল বা রথ টেম্পল। 2 তৈরি করলো শোর টেম্পল, শোর টেম্পল। মহাবলীপুরমকে বলা হয় দ্য ল্যান্ড অফ 7 প্যাগোডাস। মহাবলীপুরমকে কি বলা হয়, দ্য ল্যান্ড অফ 7 প্যাগোডাস। ঠিক আছে, তাহলে এখানে মহাবলীপুরমটাকে আমরা শোর টেম্পল হিসাবে, বা মহাবলীপুরমের যে 1টা মানে রথ বা চ্যারিয়টটা আমি বললাম 1, আর শোরটা বললাম 2। আবার মহাবলীপুরমে কৈলাসনাথ টেম্পেলও আছে, ওটা তৈরি করছে কিন্তু 2, নরসিংহ বর্মন 2 এর হাত ধরে তৈরি হচ্ছে। পরে কোশ্চেন, হু ডিজাইন দ্য গেটওয়ে অফ ইন্ডিয়া হুইচ ইজ লোকেটেড ইন মুম্বাই। তাহলে আমাদের কি হতে পারে, না গেটওয়ে অফ ইন্ডিয়া। তাহলে কি হবে, গেটের জি, ওয়ের ডাব্লু, তাহলে কি হবে, জর্জ উইটেট হবে কারেক্ট অ্যান্সার। গেটওয়ে অফ ইন্ডিয়া, জর্জ উইটেট। আর ইন্ডিয়া গেট তাহলে কি হবে, না এডউইন লুটিয়েন্স হবে ইন্ডিয়া গেট। ইন্ডিয়া গেট হবে এডউইন লুটিয়েন্স। তাহলে আমাদের এখানকার অ্যান্সার জর্জ উইটেট, আমরা একদম অ্যান্সার করে দিতে পারলাম। পরে কোশ্চেন, হুইচ ইন্ডিয়ান স্টেট গভর্নমেন্ট হ্যাজ লঞ্চড এ 3-day সার্ভে অফ দ্য নীলগিরি থর। আমার আর কিছু দেখতে লাগবে না, আমার এই যে থর টিএ আর তামিলনাড়ু টিএ, আমার একদম সোজা অ্যান্সার হয়ে যাবে কে, না তামিলনাড়ু। ফার্স্ট ইন্ডিয়ান স্টেট যারা এই নীলগিরি থর সার্ভে করেছিল। তাহলে 11 নম্বরের উত্তর কি হবে, না বি,
সেখানে অ্যান্সার কি হচ্ছে না তামিলনাড়ু। তাহলে তামিলনাড়ু এখানে আমাদের অ্যান্সার হবে। আমরা একটুখানি দেখে নিই। এই দেখো, প্রজেক্ট নীলগিরি থর, ইনিশিয়েটিভ এম কনজার্ভিং অ্যান্ড প্রোটেক্টিং দ্য এন্ডেঞ্জার্ড নীলগিরি থর স্পিসিস। কীরকম না এন্ডেঞ্জার্ড, এটা কিন্তু মাথায় মনে রাখতে হবে এন্ডেঞ্জার্ড কথাটা। নীলগিরি থর আমি কি করে বার করলাম, থরের টিএ তামিলনাড়ুর টিএ এই হিসাবে বার করে দিলাম। কিন্তু পরে কোশ্চেনে আমরা যাব। হু রোট দ্য প্লে অভিজ্ঞান শকুন্তলম? কে অভিজ্ঞান শকুন্তলম রচনা করেন? হরিসেন, কালিদাস, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, জয়দেব। এই যে অভিজ্ঞান শকুন্তলম বলো, বিক্রমাবশ্যম বলো, এগুলো কার রচনা? অবশ্যই না মহাকবি কালিদাস, যাকে বলা হয় শেক্সপিয়ার অফ ইন্ডিয়া, তার রচনা। তাহলে আমাদের এখানকার অ্যান্সার কি হলো? কালিদাস। মাধুরী দীক্ষিত অ্যাসোসিয়েটেড উইথ হুইচ ক্লাসিক্যাল ডান্স ফর্ম অফ ইন্ডিয়া? ভারতনাট্যম, মোহিনীঅট্টম, কত্থক, কথাকলি। তাহলে মাধুরী দীক্ষিত কার সঙ্গে যুক্ত? না মাধুরী দীক্ষিত অবশ্যই আমাদের এখানকার অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে কত্থকের সঙ্গে যুক্ত মাধুরী দীক্ষিত। এবং মাধুরী দীক্ষিতকে তোমরা মোটামুটি সবাই চেনো। কত্থকের জন্মস্থান কখনো বলে লখনৌ, কখনো বলে নর্দার্ন ইন্ডিয়া, কখনো বলে ইউপি। বিভিন্নভাবে আমাদেরকে প্রশ্ন দিতে পারে কত্থকের ক্ষেত্রে, ঠিক আছে? এবং কত্থকের ফার্স্ট লেটার কে আছে? তাহলে ডেডিকেটেড টু দ্য গড কৃষ্ণকে উৎসর্গ করা হয় কত্থকের ক্ষেত্রে। 15 নম্বর কোশ্চেনে আমরা যাব। হুইচ ইজ দ্য অনলি মেম্বার কান্ট্রি অফ ASEAN অ্যামং দিস? পাকিস্তান, নেপাল, আফগানিস্তান, মায়ানমার, 4টে দেশ অপশনে আছে। তাহলে এদের মধ্যে দেখো তো, এদের মধ্যে কারা সার্কের মেম্বার? না পাকিস্তান, নেপাল, আফগানিস্তান। তাহলে পড়ে রইল কে? না পড়ে রইল হচ্ছে মায়ানমার। তাহলে মায়ানমার সাউথ এশিয়াতে অবস্থান করলেও মায়ানমার কিন্তু ASEAN-এর মেম্বার। ASEAN-এর টোটাল মেম্বার তোমরা জানো যে 10। অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস হচ্ছে ASEAN-এর ফুল ফর্ম, ঠিক আছে? তাহলে মায়ানমার সাউথ এশিয়াতে অবস্থান করেও কিন্তু সাউথ ইস্ট এশিয়ার কিন্তু মেম্বার। সার্কের সে মেম্বার নয়। আমি অপশন এখানে অ্যানালিসিস করে দিলাম। পাকিস্তান, নেপাল, আফগানিস্তান সার্কে নিয়ে গেলাম। তাহলে পড়ে রইল কে? না পড়ে রইল মায়ানমার। তাহলে আমার অ্যান্সারই মায়ানমার হবে, তাই না? The headquarter of Commonwealth of Independent States is in New York, Baku, Vienna, Brussels. কার হেডকোয়ার্টারটা? এখানে CIS এর হেডকোয়ার্টার। অপশনটা একটু চেঞ্জ করো, এখানে বাকুর পরিবর্তে মিন্স্ক করে রাখো, MINSK, মিন্স্ক। মিন্স্ক কার রাজধানী? বেলারুশের ক্যাপিটাল। এই মিন্স্ক হচ্ছে কি না CIS এর হেডকোয়ার্টার। CIS মানে কমনওয়েলথ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস। 1991 সালে USSR ভাঙে। USSR ভেঙে তার যে ছোট্ট ছোট্ট অঙ্গরাষ্ট্রগুলো ছিল তারা এক একটা করে দেশে পরিণত হয়। তার মধ্যে রাশিয়াও ছিল, তার মধ্যে ইউক্রেনও ছিল। তোমরা জানো যে এই মুহূর্তে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় দেশ কিন্তু বাই এরিয়া রাশিয়া, বাই পিপল চায়না, আর বাই এরিয়া এবং বাই পিপল দুটোতেই ছোট হলো ভ্যাটিকান সিটি। তাহলে আমাদের এখানকার অ্যান্সার আমরা যেটা দেখে নিলাম যে সেটা হচ্ছে মিন্স্ক। কার ক্যাপিটাল? বেলারুশের ক্যাপিটাল, বেলারুশের ক্যাপিটাল। এবং তোমরা সবাই জানো যে রাশিয়ার কারেন্সি রুবেল, বেলারুশের কারেন্সিও রুবেল। RUBLE রুবেল বলা হয়। RU মানে রাশিয়া, আর বেলারুশের বানান করতে গেলে ইটা আগে এখানে নিয়ে চলে আসতে হয়। তাহলে কি হলো না রুবেল ইজ দ্য কারেন্সি অফ
Russia and Belarus. Name the famous ruler who assumed the title Shakari among these. চন্দ্রগুপ্ত 1 হবে না, চন্দ্রগুপ্ত 1 যদি হয় তাহলে মহারাজা ধীরাজ, হেমন্ত সেন, মহারাজা ধীরাজ, সমুদ্রগুপ্ত এইরকম কোনো শকারই নেবেই না, কেননা তিনি শকদের দমন করেনি। পরবর্তী 50 বছরও শকরা ভারত আক্রমণ করার সাহস দেখাতে পারেনি। তাহলে কে হবে অ্যান্সার? তাহলে অ্যান্সার হয়ে যাবে চন্দ্রগুপ্ত 2 বা বিক্রমাদিত্য। শকদের দমন করেছিল বলে তার টাইটেল হচ্ছে কি শকারি। স্কন্দগুপ্ত কি দমন করেছিল? হুন আক্রমণ প্রতিরোধ করেছিল, যা পরবর্তী 200 বছরেও হুনরা ভারত আক্রমণ করার সাহস দেখাতে পারেনি। ঘটনাটা কোথা থেকে জানতে পারা গেছিল? ভিতারি ইনস্ক্রিপশন থেকে জানতে পারা গেছিল। কে স্কন্দগুপ্তকে কি বলেছে? সেভিয়ার সেভিয়ার অফ ইন্ডিয়া বলা যেতে পারে বা প্রোটেক্টর অফ ইন্ডিয়া বলা যেতে পারে। কে বলেছিল? হিস্টোরিয়ান রমেশচন্দ্র মজুমদার বলেছিলেন। এই যে আমি এতগুলো কথা বললাম, এই সব কটা কথা থেকে কিন্তু প্রশ্ন এসছে, তাই জন্য খুব কেয়ারফুলি কিন্তু এটাকে পড়ে রাখবে। তাহলে আমাদের এখানকার কি হলো অ্যান্সারটা? না, অ্যান্সারটা হয়ে গেল চন্দ্রগুপ্ত 2। Which of the following state the famous Kambala festival organized? কাম্বালা, তার কাম্বালার ফার্স্ট 2 লেটার কি আছে? কে এ, লাস্ট লেটার কি আছে? এ। তাহলে এখানে কোন স্টেটের এইরকম ফরমেশন আছে? না, অবশ্যই কর্ণাটকা আছে। আমরা জালিকাট্টু দেখি, জালিকাট্টুর এটা কোথায় দেখি? না, তামিলনাড়ুতে। ঠিক আছে, বুল ট্যামিং। আর কাম্বালাটা বাফেলো ট্যামিং। তার পিঠের ওপরে বসে তার শিং ধরে বিভিন্নভাবে ঘোরানো হয়। এটা বলতে পারো অ্যানিমেলসদের উপরে একরকমের অত্যাচারও বটে। তাহলে এটা হলো কাম্বালা, কোথায়? না, কর্ণাটকাতে রয়েছে। এবার তোমাদের প্রশ্ন যে স্যার আপনি তো বুল ফাইটিং বলছেন। হ্যাঁ, বুল ফাইটিং ইজ দ্য ডিফ্যাক্টো ন্যাশনাল স্পোর্টস অফ স্পেন। আর তোমার স্পেনের ডিজিওর মানে যেটা আইনগত জাতীয় খেলা, সেটা হলো কি? না, ফুটবল। স্পেনের জাতীয় খেলা কি? ফুটবল। সেটা ডিজিওর মানে কি? ফ্রম জুরিসডিকশন থেকে শব্দটা ডিজিওরটা এসছে। আর ডিফ্যাক্টো মানে ঘটনা প্রসঙ্গে, গল্প প্রসঙ্গে, ধরো 2 জন বা 3 জন কথা হচ্ছে, সেখানে ডিফ্যাক্টো বা গল্প প্রসঙ্গে কথাটা উল্লেখ করা হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে আমরা দেখতে পাবো। পরে কোশ্চেন, মহাত্মা গান্ধী ওয়াজ অ্যাসাসিনেটেড অন 30th জানুয়ারি। আর 2 দিন বাদেই এই 30th জানুয়ারি আমাদের কাছে চলে আসবে। কত সাল? 30th জানুয়ারি 1948। মরবার সময়, মৃত্যুর সময় কি বলেছিলেন? হে রাম, তিনি এই কথাটা বলেছিলেন। এবং যেখানে তাকে অ্যাসাসিনেটেড করা হয়েছিল সেই জায়গাটা ছিল গান্ধী তোমার সদন, বর্তমানে বিড়লা ভবন নাম ছিল। আমি এক্সট্রিমলি সরি যে মরবার সময় এটা বলাটা আমার ঠিক উচিত হয়নি, কেননা তিনি হলেন দ্য ফাদার অফ দ্য নেশন, জাতির জনক। আর জাতির জনককে সম্মান জানিয়ে আমার এই ভুল আমি স্বীকার করছি। ঠিক আছে, এবং তিনি মানে অবশ্যই মৃত্যুর সময় এই কথাটা বলেছিলেন, হে রাম। তাহলে এটা অবশ্যই আমাদের কী হবে? না, 1948 হবে, 1948 সালে হবে। The UN Human Rights Commission has its headquarter in, কী হবে? আমরা যদি দেখি কোনো অর্গানাইজেশনের মধ্যে যদি হিউম্যান রাইটস বা রিফিউজি বা আমাদের রেড ক্রস ওয়ার্ডগুলো থাকে, তখন তাকে আমরা হেডকোয়ার্টার কি করি? না, হেডকোয়ার্টার করি জেনেভা, সুইজারল্যান্ড করে থাকি। তাহলে আমাদের এখানকার তাহলে কি আছে? হিউম্যান রাইটস আছে। তাই হিউম্যান রাইটস থাকলে কি করব? জেনেভাতে করব। ওয়াশিংটন আছে, তাহলে কি করব? আমরা ওয়ার্ল্ড ব্যাংক।
ওয়ার্ল্ড ব্যাংক। আবার আমাদের প্যারিস আছে, তাহলে কি করব? ইউনেস্কো, প্যারিস করব ইউনেস্কো। আবার আমরা লন্ডন আছে, সেখানে করব আইএমও করব, সিএইচও জিএম করব, সিএইচও জিএম করব, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল করব, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তাহলে এই জায়গাগুলো দিয়ে আমরা লন্ডনকে অ্যান্সার করতে পারবো। তাহলে এই জায়গাটাতে আমাদের অপশন অ্যানালিসিস করে আমরা ইনফরমেশনটা পেলাম। ফেমাস ডান্সিং কালচারাল একাডেমি or institute Kalakshetra Foundation was set up by which famous classical dancer? কি হবে? কার এটা? বিরজু মহারাজ হলো, বিরজু মহারাজ হচ্ছে কলাশ্রম, কলাশ্রম, বিরজু মহারাজ হচ্ছে কলাশ্রম। কেলুচরণ মহাপাত্র, কেলুচরণ মহাপাত্র হচ্ছে তোমার সৃজন, SRIJAN, সৃজন। ডোনা গাঙ্গুলি দীক্ষা মঞ্জুরি, দীক্ষা মঞ্জুরি, দীক্ষা মঞ্জুরি, দীক্ষা মঞ্জুরি। তাহলে পড়ে রইল কে? রুক্মিণী দেবী আরুণ ডালে, রুক্মিণী দেবী আরুণ ডালে তিনি পড়ে রইলেন। এবং রুক্মিণী দেবী আরুণ ডালেই হলো কলাক্ষেত্র ফাউন্ডেশনের ফাউন্ডার। আমি একটু বিরজু মহারাজ সম্বন্ধে বলে রাখি। বিরজু মহারাজ হলেন নৃত্যের ক্ষেত্রে কি বলবো, নিঃসন্দেহে সবচেয়ে বড় উঁচু মানের শিল্পী। তিনি কিসের? না, কত্থকের সঙ্গে যুক্ত। এবং আমরা জানি, এই নিয়ম আমরা শিখেছি যে মহারাজ থাকলেই আমরা কি করব? মহারাজ থাকলেই আমরা করব কি? তবলা। আবার অন্যদিকে করব ডান্সের ক্ষেত্রে কত্থক। সে বিরজু মহারাজ বলো, শম্ভু মহারাজ বলো, সবই কত্থকের সঙ্গে যুক্ত। তার কোরিওগ্রাফি শুরু হয়েছিল সত্যজিৎ রায়ের সিনেমা, সিনেমাটার নাম ছিল কি বলতে পারবে? মুন্সি প্রেমচাঁদের লেখা এই সিনেমা। কি সিনেমাটার নাম তোমরা আমাকে একটুখানি বলবার চেষ্টা করবে? আমি বলেই দিই, শতরঞ্জ কি খিলাড়ি, শতরঞ্জ কি খিলাড়ি। তাহলে বিরজু মহারাজ নিয়ে আমাদের অ্যান্সার আমরা পেলাম। 21 নম্বর কোশ্চেন গেল। 22 নম্বর কোশ্চেন, কথাকলি, কলি, কলি মানে কি? প্লে বা পারফরমেন্স। কথা মানে কি? স্টোরি। তাহলে তোমাদের তো এমন একটা নিয়ম শেখানো আছে যে যেখানে কলি বা কালি থাকবে, চোখ কান বুঝে কি করতে হয়? কেরালা করতে হয়। কালি বা কালি থাকলেই কেরালা করতে হয়। তাহলে আমরা কি করব? না, আমাদের এখানকার অ্যান্সার হবে কেরালা, অ্যান্সার হবে কেরালা। আমাদের যদি বলা হয় উদয় শঙ্কর, ফিউশন ডান্সের সঙ্গে যুক্ত উদয় শঙ্কর, ঠিক আছে? উদয় শঙ্কর। এবার আমাদের যদি বলা যায় যে ফিউশন মানে একাধিক ক্লাসিক্যাল ডান্সকে মার্চ করে এই ফিউশন তৈরি করা হয়। উদয় শঙ্কর বলো, তার ওয়াইফ অমলা শঙ্কর বলো, অমলা শঙ্করও বিখ্যাত নৃত্যশিল্পী, ফিউশন ডান্সার। এবং তার মেয়ে মমতা শঙ্কর ফিউশন ডান্সার। মমতা শঙ্কর আমাদের পদ্ম অ্যাওয়ার্ড পেল, ঠিক আছে? তাহলে এখান থেকে আমাদের সোজা প্রশ্ন, আমাদের অ্যান্সার আমরা করে দিতে পারি কেরালা। ফার্স্ট লেটার কে আছে? তাহলে ডেডিকেটেড টু দ্য গড কি হবে? কৃষ্ণই হবে অ্যান্সার। হুইচ ইন্ডিয়ান স্টেট হ্যাজ দ্য ম্যাক্সিমাম ন্যাশনাল পার্ক? এই প্রশ্নের উত্তর কি করব? ম্যাক্সিমামের এম, পার্কের পি। তাহলে আমার অ্যান্সার কি হবে? MP, মধ্যপ্রদেশ। এম লিখতে গিয়ে আমি কটা লম্বা দাগ দিয়েছি? দুটো লম্বা দাগ দিয়েছি। তাহলে সংখ্যাটা কি? না, সংখ্যাটা হচ্ছে 11, 11। তাহলে মধ্যপ্রদেশে কটা ন্যাশনাল পার্ক আমরা পাই? মধ্যপ্রদেশে 11টা ন্যাশনাল পার্ক আমরা পেয়ে থাকি। 11তম ন্যাশনাল পার্ক কি? কুনো। 11তম ন্যাশনাল পার্ক কি? কুনো। এবং কুনোতে কী রাখা হয়েছে? চিতা।
কোথা থেকে আনা হয়েছে? নামিবিয়া এবং সাউথ আফ্রিকা থেকে এই চিতা আনা হয়েছে। বর্তমানে গান্ধীসাগর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতেও এই চিতা রাখা হচ্ছে এবং মধ্যপ্রদেশ এবং রাজস্থানের মধ্যে চিতা করিডোর তৈরি করা হয়েছে। এই চিতা করিডোর দিয়ে কিন্তু চিতা ইজিলি মুভ করতে পারবে। The University of Nalanda was set up by which Gupta ruler? Devpal, Dharmapal, Rampal, Kumargupta 1. এই নালন্দা ইউনিভার্সিটি, বলতে পারো নালন্দা মহাবিহার। তাহলে এই নালন্দা মহাবিহার কার সময় তৈরি হয়? না, সেক্ষেত্রে আমরা ধরব কুমারগুপ্ত 1। কি ধরব? কুমারগুপ্ত 1-এর সময়। আর নালন্দাটা ফ্লারিশ করে কার সময়? না, নালন্দা ফ্লারিশ করে হচ্ছে তোমার হর্ষবর্ধনের সময় নালন্দা ফ্লারিশ করে। তাই এই যে নালন্দা বা বিক্রমশিলা যেমন তৈরি করেছিলেন কে? না, ধর্মপাল। সেই জন্য ধর্মপালকে বলা হয় বিক্রমশীল দেব। আমরা যেমন দেখেছি পশ্চিম মেদিনীপুরে মোগলমারি, এই মোগলমারি কিসের জন্য? বুদ্ধিস্ট সাইট, অবশ্যই বিহার মানে কি? সেখানে শিক্ষা কেন্দ্র। তাহলে এই কথাটা কিন্তু আমাদের মধ্যে মনে রাখতে হবে। তাহলে এখানটাতে আমাদের কি হবে অ্যান্সার? না, আমাদের অ্যান্সার হয়ে গেল নালন্দা কুমারগুপ্ত 1। না দেবপাল, না ধর্মপাল। ধর্মপাল হলে কি করতে বললাম? না, ধর্মপাল হলে আমি যেটা বললাম সেটা হচ্ছে বিক্রমশিলা মহাবিহার। এবং বিক্রমশীল দেব বা তুমি বলতে পারো উত্তরপথ সামিন, বা তুমি বলতে পারো পরম সৌগত, বা বলতে পারো পরমেশ্বর পরম ভট্টকারক মহারাজেধিরাজ কে? এই ধর্মপাল। তাহলে আমাদের ধর্মপালের ক্ষেত্রে ঠিক আছে। পরের লাস্ট কোশ্চেন আমরা দেখব, নেম দ্য ফেমাস পেন্টার অফ ইন্ডিয়া হু পেন্টেড দ্য ফেমাস পেন্টিং মাদার ইন্ডিয়া? এম.এফ. হুসেন, অমৃতা শেরগিল, অবনীন্দ্রনাথ ঠাকুর, বোথ এ অ্যান্ড বি। এবার কয়েকটা জিনিস আমি একটু ক্লিয়ার করি। যদি বলে ভারত মাতা, ভারত মাতা ইংরেজিও নাম, বাংলাতেও সেম নাম ভারত মাতা। এটা কার আঁকা? না, অবনীন্দ্রনাথ টেগোরের আঁকা। এ ছবির কোনো বিকল্প হবে না, ঠিক আছে। এরপরে বলছে মাদার ইন্ডিয়া। মাদার ইন্ডিয়া অমৃতা শেরগিল এবং এম.এফ. হুসেন দুজনেরই আঁকা মাদার ইন্ডিয়া। আরেকটা জায়গায় সমস্যা ক্রিয়েট করে, সেটা হচ্ছে গণেশ জননী। তোমরা গণেশ জননীর ক্ষেত্রে আমাদের ট্রিক্স অনুযায়ী তোমরা অ্যান্সার করো জননী জে এ, যামিনী রয় জে এ, এটা করো। কিন্তু পরীক্ষায় গণেশ জননী যামিনী রয় না এসে অনেক সময় দিয়ে দিচ্ছে অবনীন্দ্রনাথ টেগোর। তাহলে সেক্ষেত্রে অবনীন্দ্রনাথ টেগোর করতে হবে। বোধ যদি থাকে তাহলে বোধ করবে, বোধ যদি না থাকে প্রথমে প্রেফারেন্স দেবে যামিনী রয়কে। এবার যামিনী রয় নেই, তখন তুমি প্রেফারেন্স কাকে দেবে? না, তখন তুমি প্রেফারেন্স দেবে হচ্ছে অবনীন্দ্রনাথ টেগোরকে দেবে। আমাদের গজগামিনী, ঠিক আছে, গজগামিনী, বা আমরা যদি দেখি যে মাদার টেরেসা বা ডার্ক হর্স বা সতী সিরিজ বা সাবিত্রী সিরিজ, এই ছবিগুলো কিন্তু এম.এফ. হুসেনের আঁকা। হাঙ্গেরিয়ান জিপসি কাল, এটা কিন্তু আমাদের অমৃতা শেরগিলের আঁকা। আর আমাদের যা কোশ্চেন ছিল, যে কোশ্চেনটাকে আমরা বলছি যে এই মাদার ইন্ডিয়া কার আঁকা, তাহলে মাদার ইন্ডিয়া হচ্ছে বোথ এ অ্যান্ড বি, অর্থাৎ ডি অপশনটা আমাদের এখানে কাজ করলো। এই ছিল আজকের পুরো পর্ব, এবং এগুলো সবই কিন্তু একদম তোমাদের এসএসসির এমটিএস অনুযায়ী বা সিজিএল অনুযায়ী। আমি অনেকটা দেখালাম আজকে এমটিএস অনুযায়ী,
সেই জন্য আমি এমটিএস কথাটা আমি ওখানে উল্লেখ করেছি, ঠিক আছে? এমটিএস কথাটা দিয়ে আমি উল্লেখ করেছি। এমটিএসের আজকে কোশ্চেনগুলো নিয়ে একটু আলোচনা করলাম এবং এই কারণে এমটিএস লাস্টের এই কথাটা আমার খুব ভেরি করে ইম্পর্টেন্ট আনা এবং তোমাদের বলা যে আমাদের রাইস থেকে ভেরি রিসেন্ট কিন্তু এমটিএসে প্রচুর ক্যান্ডিডেট কিন্তু সাকসেস পাচ্ছে। অতএব যেমন সিজিএল, সিএইচএসএল এবং এমটিএস, ফেজ 12 এই এক্সামগুলোর ওপরেও কিন্তু যথাযথভাবে জোর দাও। আমাদের জানো সিজিএলের রেজাল্টও খুবই ভালো, সিএইচএসএলের রেজাল্ট খুবই ভালো এবং এবার কিন্তু এমটিএসের রেজাল্টও কিন্তু অনেক দারুণ ভালো হয়েছে, প্রচুর ক্যান্ডিডেট পেয়েছে। সেই জন্য এমটিএসটাকে আমি আজকে একটু প্রাধান্য দিলাম, ঠিক আছে? আর পরের ক্লাসগুলোতে সিজিএলও আনবো, সিএইচএসএলও আনবো, সবগুলোই ধীরে ধীরে আনবো এবং এইভাবে কিন্তু প্র্যাকটিস সেশনটা চালিয়ে যাও। প্র্যাকটিস সেশন চালিয়ে গেলে আই সেটিং হয়ে যাবে, আই সেটিং হয়ে গেলে তুমি কিন্তু আর ভুলবে না। তাহলে অনেক ধন্যবাদ, ভালো থেকো এবং মন দিয়ে ক্লাস করো। এনিহাও প্রবলেম হলে রাইজের সব মেন্টররা তোমাদের সঙ্গে আছে এবং রাইজ টার্গেট এসএসসি এডু তারা তোমাদের সঙ্গে রয়েছে। যে কোনো অসুবিধা হলে আমাদের বলবে, সেই জায়গাগুলো হাজারবার বুঝিয়ে দিতে আমরা বাধ্য, ঠিক আছে? এবং বুঝে নেবে, বুঝে পড়বে, মুখস্থ করতে যাবে না, তাহলে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। অনেক শুভেচ্ছা রইল এবং ভালো থেকো, মন দিয়ে ক্লাস করো। টাটা, বাই বাই।